ওসমান সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, এখন তো আমরা দুজন দু প্রান্তের মানুষ। তুমি এসেছো বেড়াতে, কাজে আমরা কি এখন সহজভাবে গল্প টল্প করতে পারি না? রানু চুপ করে রইল। তোমার অফিস কেমন চলছে রানু? ভালোই। চাকরি মনে ধরেছে? মনে ধরাধরির কি আছে? চাকরি কি স্বামী নাকি যে মনে ধরতে হবে? ওসমান সাহেব প্রায় নিশ্চিন্ত মনে ছিলেন রাতের খাবার পর্যন্ত রানু থাকবে, কিন্তু সে থাকল না। মিলি সেজে গুজে বেরোচ্ছিল। তার শাশুড়ি সুরমা তাকে ডাকলেন। সুরমার বয়স প্রায় 50, কিন্তু এখনো তার মাথায় চুল পাকেনি, চামড়ায় ভাঁজ পড়েনি। ভদ্র মহিলা, ছোটোখাটো, কথা বলেন নিচু গলায়, কিংবা যা বলেন খুব স্পষ্ট করে বলেন। তার সঙ্গে কিছুক্ষণ কথা বললেই এটা পরিষ্কার হয়ে যায় যে তিনি এই সংসারের সর্বময় কর্ত্রী, এবং আরও দীর্ঘদিন তার কর্তৃত্ব থাকবে। তার সঙ্গে মিলি শাশুড়িকে দেখেই থমকে দাঁড়াল। সে সুরমাকে বেশ ভয় করে। সুরমা ঠান্ডা গলায় বলল, কোথায় যাচ্ছ মা? এই একটু বাইরে যাচ্ছি, এসে পড়ব। যখন তখন হুটহাট করে বাইরে যাওয়া ঠিক না। মিলি কি বলবে বুঝে উঠতে পারল না। সুরমার মনের ভাব ঠিক ধরা যাচ্ছে না। তিনি কথা বলছেন মিষ্টি গলায়, আদর করা ভঙ্গিতে। তুমি মা একা একা বেড়াও। এই শহর কি একা একা ঘুরে বেড়ানো শহর? এখন যাচ্ছ কোথায়? বাবার কাছে যাব। তার শরীরটা ভালো না, খুব জ্বর। সুরমা তাকিয়ে রইলেন, কিছু বললেন না। মিলি হড়বড় করে বলল, 104 পর্যন্ত উঠেছিল। মাথায় পানি টানি ঢেলে রক্ষা। এই বয়সে এ জ্বর ওঠা খুব খারাপ। কিন্তু কাল তো কিছু বলনি। কাল গিয়েছিলে না তার ওখানে? মিলি আমতা আমতা করে বলল, কাল বলতে মনে ছিল না। সুরমা শীতল কণ্ঠ বের করলেন, কিন্তু শীতল হলেও গলার স্বরের আদুরে ভঙ্গিটি নষ্ট হলো না। ঠিক আছে মা, যাও বাবাকে দেখে আসো। ছেলে মেয়ে বাবাকে না দেখলে কে দেখবে? তা তো ঠিকই। তাছাড়া বাবা একা মানুষ, সবসময় চিন্তা ভাবনা করেন। আমাদের নিয়ে তার খুব চিন্তা। সুরমা গভীর হয়ে বললেন, এটা তো মা ঠিক বললে না। বেয়াই সাহেব চিন্তা ভাবনা নিশ্চয়ই করে, কিন্তু তোমাকে নিয়ে না। যতদিন বিয়ে হয়েছে একদিনও এসেছেন তোমাকে দেখতে? নাতনি হবার পরও খবর পেয়েও তো আসেননি। বাবার গাড়িটা মা নষ্ট, তিনি একেবারে অচল। যাদের গাড়ি নেই তারা বুঝি চলাফেরা করে না? মিলিয়ের উত্তর কী দেবে বুঝতে পারল না। সুরমা হাসি মুখে বললেন, তোমার বাবা যেমন তোমার লেখক ভাইও সেরকম। সেও তো আসে না। তারও বুঝি গাড়ি নষ্ট? ভাইয়ার তো গাড়ি নেই মা, ও রিকশাতেই ঘোরাফেরা করে। খুব অসামাজিক তো, তাই কোথাও যায় না। লেখক মানুষ, নিজের চিন্তা ভাবনা নিয়ে থাকে। ভাইয়ার কোনো দোষ ধরা ঠিক না মা। সে তো আর আমাদের মতো সাধারণ মানুষ না। তা তো ঠিকই, সাধারণ কেন হবে? ঠিক আছে মা, যাও ঘুরে আসো। তোমার দেরি করিয়ে দিলাম। মিলির মনটাই খারাপ হয়ে গেল। একবার ভাবলো যাবে না কোথাও, ঘরে শুয়ে থাকবে, কিন্তু দুপুরে সে ঘুমাতে পারে না। বিছানায় গড়াগড়ি করতে খুব খারাপ লাগে। কারো সঙ্গে গল্প করে সময় কাটানোর উপায় নেই। ননদ গিয়েছে ইউনিভার্সিটিতে। আগে সে দুপুর নাগাদ ফিরে আসতো, এখন ফিরছে না, সন্ধ্যায় আসছে। তার হাবভাবে কিছু একটা গোপন করার চেষ্টা। মিলির ধারণা তার এই
বোরকাওয়ালির কোনো একটা ছেলের সঙ্গে ভাবটাব হয়েছে। হয়তো লাইব্রেরির বারান্দায় বসে আড্ডা দেয়। তখনও বোরখা থাকে কিনা এটা মিলির দেখার শখ, কিন্তু ভর দুপুরে ইউনিভার্সিটি এলাকায় যেতে ভয় লাগে বলে যাওয়া হয় না। আজ সে রিক্সা নিয়ে শাহবাগ চলে গেল। একটা স্ন্যাক বারে ঢুকে ঠান্ডা পেপসি খেলো। যদিও তার মোটেও তৃষ্ণা হয়নি। সেখান থেকেই দেখলো ছেলে মেয়ে নিয়ে দুটা ফ্যামিলি ঢুকছে মিউজিয়ামে। মিলি এখনও এই মিউজিয়াম দেখেনি, কাজেই সে মিউজিয়াম দেখতে গেল। দোতলায় রাজা মহারাজাদের পালঙ্ক দেখে সে মুগ্ধ হয়ে গেল। দীর্ঘ সময় সে ঘুরঘুর করলো পালঙ্কের আশেপাশে। এক বিদেশিনী পালঙ্কের ছবি তুলেছিল। মিলির ইচ্ছা হলো বলে, দয়া করে একটি বিদেশিনী পালঙ্কের দয়া করে আমারও একটা ছবি তুলে দেন না। ইংরেজিতে এটা কিভাবে বলতে হবে বুঝতে না পারার জন্যে শেষ পর্যন্ত বলতে পারলো না। তবে সে ঘুরতে লাগলো বিদেশিনীর সঙ্গে সঙ্গে। মিউজিয়াম থেকে বেরিয়ে আসবার মুখে রিসিপশনে মেয়েটিকে বলল, আমার একটা টেলিফোন করা খুব জরুরি। কোত্থেকে করতে পারি বলতে পারেন? এখন একটা টেলিফোন করতে না পারলে বিরাট বিপদ হয়ে যাবে। মিলি তার মুখ এতই করুণ করে ফেললো যে তার নিজের কান্না পেয়ে যেতে লাগলো। এক সময় সত্যি সত্যি চোখের পানি এসে গেল। রিসিপশনিস্ট মেয়েটি অত্যন্ত ব্যস্ত হয়ে তাকে টেলিফোন জোগাড় করে দিল। সে ডায়াল ঘুরিয়ে ঘুরিয়ে হাসি মুখে বলল, কেমন আছো ভাইয়া? ঘুমোচ্ছিলে নাকি? না। তাহলে কি লিখছিলে? বলতো কোত্থেকে টেলিফোন করছি? 100 টাকা বাজি। বলতে পারবে না? যে জায়গায় থেকে করছি তার প্রথম অক্ষর হচ্ছে ম। কি আন্দাজ করতে পারছো? রিসিপশনিস্ট মেয়েটি অবাক হয়ে মিলির কথাবার্তা শুনতে লাগলো। রাত 11টার সময় নবী এসে উপস্থিত। তার চোখ রক্তবর্ণ, কথাবার্তা অসংলগ্ন। ঠিক মতো দাঁড়াতেও পারছে না। জিতু মিয়া বলল, সাহেব ঘুমাইতেছে। নবীর ধমকে উঠল। ডেকে তোলো, বলো গিয়ে নবী এসেছে। জিতু মিয়া ডেকে বলবে সেরকম ভরসা বোধ হয় তার হলো না। নবী গলা উঁচিয়ে ডাকল, উসমান। উসমান সাহেব বাতি টাতি নিভিয়ে সত্যি সত্যি শুয়ে পড়েছিলেন। হাঁক ডাকে বেরিয়ে এলেন। ওসমান, হাউ আর ইউ? ভালো। আপনার কি অবস্থা? অবস্থা তো দেখতেই পাচ্ছেন, খুব ভালো না। বসতে পারি? হ্যাঁ পারেন। বেশিক্ষণ বিরক্ত করব না। ঘুমোচ্ছিলেন শুনলাম। কোনো লেখক রাত 11টায় ঘুমোয় বলে জানতাম না। রাত হচ্ছে ক্রিয়েটিভিটির সময়। রাতও ঘুমোবে নন ক্রিয়েটিভ লোক। নবী সোফায় বসলো। পরক্ষণেই সোফা বদলে বেতের চেয়ারে বসলো। সেটিও পছন্দ হচ্ছিল না বোধ হয়। বিরক্ত ভঙ্গিতে শরীর নাড়াচ্ছে। ওসমান সাহেব বললেন, চায়ের কথা বলবো কিংবা কোনো খাবার দাবার? না, কফি থাকলে দিতে পারেন। নেশাটা কমানোর দরকার। সুস্থ মাথায় আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আপনি বসুন। ওসমান সাহেব বসলেন। ঘরে কফি নেই। কফির কথা বলা হলো না। নবী ঠিক কি বলতে এসেছে বুঝতে পারছেন না। অনুমান করতেও চেষ্টা করলেন না। নবীর ব্যাপারে আগে ভাগে কিছু অনুমান করা মুশকিল। নবী সিগারেট ধরালো। গম্ভীর হয়ে বলল, একটা সায়েন্স ফিকশন লেখার কথা ভাবছি। আইডিয়াটা নিয়ে আপনার সঙ্গে আলাপ করতে এসেছি। সায়েন্স ফিকশনের আইডিয়া নিয়ে আলাপ করার জন্য কেউ দুপুর রাতে অন্যের বাড়ি যায় না।
ওসমান সাহেবের মনে হলো এটা হচ্ছে প্রস্তাবনা। এরপরে আসল কথা আসবে। আইডিয়াটা এরকম, একটি গ্রহের কথা আমি বলবো। সেই গ্রহে প্রাণীর বিকাশ হয়েছে অদ্ভুতভাবে। সেখানে পুরুষ এবং নারী বলে কিছুই নেই, যৌনতার ব্যাপারটি নেই। সবাই জীবনের এক পর্যায়ে গর্ভধারণ করে। ভূমিষ্ঠ হওয়া মাত্র এদের মৃত্যু হয়। কাজে সে গ্রহে সংখ্যা বৃদ্ধির কোনো ব্যাপার নেই। গর্ভধারণের ব্যাপারটি হয় কিভাবে, সেটা নিয়ে এখনো ভাবিনি। তবে যৌন মিলনের কোনো ব্যাপার নেই। আইডিয়া হিসেবে আপনার কাছে কেমন লাগছে? ভালোই। শুধু ভালোই বলাটা ঠিক হলো না। এই গল্পে নতুন ধরনের জীবনযাত্রা, নতুন ধরনের সমাজ ব্যবস্থা আমি আনব। এ ধরনের একটি আইডিয়াকে শুধু ভালোই বলে চালানো ঠিক নয়। আপনি বলুন। খুব চমৎকার আইডিয়া, খুব চমৎকার আইডিয়া। নবী উঠে দাঁড়ালো। আপনার বাথরুমটা ব্যবহার করতে চাই। আসুন, দেখিয়ে দিচ্ছি। হুঁচকি আমার সহ্য হয় না, বমি করতে হবে। দামি একটা নেশা বমি করে নষ্ট করাটা ক্রাইম, কিন্তু উপায় নেই। নবী বাথরুম থেকে বের হতে অনেক দেরি করল। ওসমান সাহেব আকবরের মাকে দিয়ে লেবু চা বানালেন। নেশা উগড়ে দেওয়ার পর চা খেতে হয় তো ভালো লাগবে। নবী চা খেলো না। কোট কাঁধে ফেলে বলল, আমি এখন যাব। চা খাবেন না? না, আগেই তো বলেছি খাবো না। ওসমান সাহেব নবীকে এগিয়ে দেওয়ার জন্য রাস্তা পর্যন্ত এলেন। নবীর লাল রঙের ওপেল গাড়ি দাঁড়িয়ে আছে। যে ঠিক মতো পা ফেলতে পারছে না, সে গাড়ি চালিয়ে যাবে ভাবতে অস্বস্তি বোধ হয়। নবী ড্রাইভিং সিটে বসে সে হঠাৎ বলল, মনিকার সঙ্গে কি আজ সারা দিনে আপনার কোনো যোগাযোগ হয়েছে? না। টেলিফোনেও কথা হয়নি? না। কেন? নবী গাড়ি থেকে নেমে পড়ল। নিচু গলায় বলল, মনিকার স্বামী মারা গেছে। আমার ধারণা ছিল সে আপনাকে জানিয়েছে। কবে মারা গেছে জানি না। মনিকা খবর পেয়েছে আজ ভোরে। আমি দেখতে গিয়েছিলাম। খুব কান্নাকাটি করছিল। ওসমান সাহেব কিছু বললেন না। মনিকা খুব কান্নাকাটি করছে, এই দৃশ্যটি তিনি কল্পনা করতে চেষ্টা করছেন। সে চেঁচিয়ে নিশ্চয়ই কাঁদবে না, কিংবা কে জানে, হয়তো চেঁচিয়েই কাঁদবে। একটি অত্যন্ত রূপসী মেয়ে কাঁদছে। দৃশ্যটি কল্পনা চমৎকার, কিন্তু বাস্তবে কুৎসিত। বেশ কিছু সুন্দরী মেয়েকে তিনি কাঁদতে দেখেছেন, তার কাছে এখনো ভালো লাগেনি। নবী বলল, আমি ঠিক স্টেডি ফিল করছি না। গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া ঠিক হবে না। আজ রাতটা আপনার ঘরে কাটিয়ে দেওয়া যাবে। আসুন। নবী গাড়ি লক করে দোতলায় উঠে এলো। খুব সহজভাবে বলল, কাউকে বলুন গরম পানি করে দিতে। আমি একটা হট শাওয়ার নেব। একটা স্যান্ডউইচ বা এই জাতীয় কিছু দিতে বলুন। ভালো কথা। আমার শোবার ঘরে কিছু কাগজ রাখবেন। মাঝে মধ্যে শেষ রাতের দিকে আমার লিখতে ইচ্ছে করে। ওসমান সাহেব মৃদু হাসলেন। উপহাসের হাসি কিনা ঠিক ধরা গেল না। ওসমান সাহেব বলুন, আসুন একটা কাজ করা যাক। সায়েন্স ফিকশনের যে আইডিয়াটা আপনাকে বললাম, তার উপর আপনি একটা লেখা তৈরি করুন, আমিও একটি করি। কেন? কে আইডিয়া কেমন খেলাতে পারে তাই দেখা। এর বেশি কিছু নয়। আপনি যা ভাবছেন তা না। আমি কি ভাবছি? আপনি ভাবছেন এটা একটি প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার, তা নয়। এ দেশে আমি কাউকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না। ওসমান সাহেব মৃদু স্বরে বললেন, আপনার বিছানা তৈরি আছে, আসুন ঘর দেখিয়ে দেই। নবী রুক্ষ স্বরে বলল,
আপনি কি আমার উপর বিরক্ত? না, আমি সহজে বিরক্ত হই না। তাহলে আমার আইডিয়া নিয়ে আপনি লিখতে চান না? না। ওসমান সাহেব ঘুমোতে গেলেন অনেক রাতে। নবী প্রচুর ঝামেলা করলো, গরম পানি দিয়ে গোসল করলো, চা খেলো, খবরের কাগজ পড়তে পড়তে হো হো করে হাসলো। নিউজ কিভাবে দেয় দেখছেন? চাচার হাতে ভাতিজা খুন। চাচার হাতে খুন লিখলেই তো বোঝা যায় ভাতিজা খুন হয়েছে। কি দরকার ভাতিজা খুন লেখা? খবরের কাগজ পড়া শেষ হবার পর টেলিফোন নিয়ে বসলো। রাত তখন 1:30। এই গভীর রাতে কাকে যেন ঘুম থেকে তুলে ধমকাতে শুরু করলো। পরক্ষণে অন্য কাউকে টেলিফোন করে মজার মজার সব কথা বলে খুব হাসাতে লাগলো। ওসমান সাহেব ঘুমোতে গেলেন অনেক রাতে। নবী প্রচুর ঝামেলা করলো। ওসমান সাহেব জেগে রইলেন অনেক রাত পর্যন্ত। ঘুমের অনিয়ম হয়েছে। সারা রাত হয়তো জেগে থাকতে হবে। একা একা জেগে থাকা একটা যন্ত্রণার ব্যাপার। পাশের কামরায় নবী অবশ্য এখনও জেগে কী সব খুঁটিনাটি করছে। তবু একা একাই লাগছে নিজেকে। তিনি মশারির ভেতর থেকে হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেট নিলেন। মশারির ভিতর সিগারেট খাওয়া রানু খুব অপছন্দ করত, কিন্তু এর মধ্যে একটি মজার ব্যাপার আছে। ধোঁয়া আটকে থাকে মশারির ভেতর, যেন সাদা মেঘ চারপাশে জমতে শুরু করেছে। বিশাল মেঘের টুকরো নয়, ছোট্ট একটি নিজস্ব মেঘ, এবং এটিকে তৈরি করেছেন নিজেই। ওসমান সাহেব সিগারেটের লম্বা টান দিয়ে ভাবতে চেষ্টা করলেন, ঠিক এই মুহূর্তে এই শহরে কতজন মানুষ জেগে আছে না বলা যাক, ঘুমোতে পারছে না। চেষ্টা করছে কিন্তু পারছে না। একজন জেগে আছে ক্ষুধার যন্ত্রণায়, অন্য আরেক দল রোগে যন্ত্রণায়, বাকিরা সবাই শৌখিন নিশি যাপনকারী। তিনি, নবী সাহেব এবং মনিকা নিশ্চয় জেগে আছে, এবং নবীর কথা অনুযায়ী ধরে নিতে হয় খুব কান্নাকাটি করছে। এখনও কি কাঁদছে? মেয়েদের কান্নার ব্যাপারে তার একটা মজার অবজারভেশন আছে। কিশোরীরা কাঁদে লুকিয়ে, যুবতীরা কাঁদে প্রকাশ্যে, প্রৌঢ় ও বৃদ্ধরা আশপাশে বেশ কিছু মানুষজন না থাকলে কাঁদতেই পারে না। রানু তার এ কথায় খুব রেগে গিয়েছিল। থমথমে মুখে বলেছিল, কি ভাবো তুমি মেয়েদের ছোট করে দেখবার একটা প্রবণতা আছে তোমার মধ্যে। এর মধ্যে ছোট করে দেখবার কি আছে তিনি বুঝতে পারেননি। রানুর হঠাৎ রেগে যাওয়া দেখে দুঃখিত লজ্জিত হয়েছেন। রানু কখন থেকে তাকে অপছন্দ করতে শুরু করেছে? বিয়ের পরপরই কি? দীর্ঘদিন পাশাপাশি থাকলে দুজনের ভেতর ক্রমে ক্রমে ভালোবাসা জন্মাতে থাকে। তাদের মধ্যে সেরকম হয়নি। রানু তার প্রতিটি ব্যাপারে বিরক্ত শুরু করলো গোড়া থেকেই। মশারির ভিতরে মেঘ তৈরি করছো? কী সব হালকা ধরনের কথা বলে আমাকে বোলাতে চাও কেন? বলো, তোমার আলসি লাগছে। ওসমান সাহেব বিছানা ছেড়ে উঠে পড়লেন। রাত প্রায় শেষ হয়ে আসছে। 4:10 বাজে। কিছুক্ষণের ভেতর আকাশ ফর্সা হতে শুরু করবে। তিনি বসার ঘরে এলেন। নবীর হাট খোলা।
নবীর দরজা হাট করে খোলা। সে এই শীতেও খালি গায়ে চেয়ারে বসে দ্রুত লিখছে। চমৎকার একটি দৃশ্য। তিনি দীর্ঘদিন কিছু লিখতে পারছেন না। নবী চোখ তুলে একবার দেখল, অত্যন্ত সহজ গলায় বলল, সায়েন্স ফিকশনটি নামিয়ে দিচ্ছি। ভালো, আজ সারাদিন চালাবো ননস্টপ। ফ্লোরও এসে গেছে। কাইন্ডলি কফির ব্যবস্থা করুন। কফি নেই, চা খেতে পারেন। হোক, চাই হোক। তিনি নিজের চা বানাতে গেলেন। হাতের কাছে কিছুই পাওয়া গেল না। চিনির পট, দুধের কৌটা কিছুই নেই। সংসার অগোছালো হয়ে গেছে। অগোছালো এবং অপরিচ্ছন্ন। রান্নাঘরের বেসিনের উপর রাতের থালাবাটি পড়ে আছে। টক টক একটা গন্ধ ছাড়ছে। আকবরের মাকে আজ কিছু করা কথা বলতে হবে। কি উসমান সাহেব, আপনার চা কোথায়? একটু দেরি হবে। আকবরের মা উঠুক ঘুম থেকে। ডেকে তুলুন না। ডেকে তুললেই হয়। নবী উঠে এসে উঁচু গলায় ডাকতে লাগলো, এই এই। আকবর মা ঘুম থেকে উঠে অবাক হয়ে তাকিয়ে রইল। জলদি চা বানাও। দুরন্ত। চা বানানো হয়ে গেলে পানি গরম করবে। উইল টেক অ্যানাদার হট বাথ। ওসমান সাহেব দেখলেন নবীর চোখ মুখ উজ্জ্বল। লেখার কাজ নিশ্চয়ই ভালো হচ্ছে। নবী বলল, প্রথম কয়েক পাতা শুনবেন নাকি? পড়ে শোনাতে পারি। আপনি শেষ করুন, তারপর শুনব। সন্ধ্যা নাগাদ শেষ হবে? আমি কি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারি? এখন জায়গা বদল করতে চাই না। নিশ্চয়ই থাকতে পারেন। আপনি কফির ব্যবস্থা করবেন? হ্যাঁ, করব। সকাল 8টার দিকে ওসমান সাহেব বের হলেন। নবীকে কিছু বলে গেলেন না। কোথায় যাবেন কিছু ঠিক নেই। একবার কলেজে যাওয়ার দরকার। শারীরিক কারণে 3 মাসের ছুটি নেওয়া আছে। সেই ছুটি বাড়িয়ে 6 মাস করতে চান। একদল ছাত্র তার মুখের দিকে তাকিয়ে থাকবে। তিনি কথা বলবেন, তারা নোট নেবে, হাই তুলবে। তাদের চোখ মুখে থাকবে অপরিসীম ক্লান্তি। ভালো লাগে না, একটুও ভালো লাগে না। রাস্তায় একটা মিছিল বের হয়েছে। নির্জীব মিছিল। একদল রোগা ও ক্লান্ত মানুষ চিকন গলায় চেঁচাচ্ছে, দিতে হবে, দিতে হবে। ঢাকা শহরের মিছিলগুলি সহজেই জমে যায়। ছোট্ট একটি মিছিল দেখতে দেখতে ফুলে ফেঁপে ওঠে। সমুদ্র গর্জনের মতো শব্দ উঠতে থাকে। কিন্তু এই মিছিলটি ক্রমেই যেন প্রাণ হারিয়ে ফেলছে। প্রথম দিকের একজন নেতা গাছের কেউ মিছিল ভেঙে পান কিনতে এলো। ওসমান সাহেব মিছিলের পেছনে হাঁটতে লাগলেন। রোদ ভালোই লাগছে। শীতের সকালের রোদের মতো ভালো জিনিস আর কি হতে পারে? তার প্রথম দিকের একটি উপন্যাসে শীতের রোদকে তুলনা করেছিলেন শিশুর আলিঙ্গনের সঙ্গে। শিশুর দেহের কম কম ভাবটি আসে শীতের রোদ থেকে। অতি বাজে ধরনের তুলনা। আরে আপনি এখানে? তিনি তাকিয়ে দেখলেন চশমা পরা একটি রোগা ছেলে, মাথা ভর্তি লম্বা চুল। কোনো তরুণ কবি বা গল্পকার হবে। আমাকে চিনতে পারছেন তো? তিনি একটি পরিচিতের হাসি দিলেন। আপনি এখানে কি করছেন? এই হাঁটছি আর কি। কিসের মিছিল এটা জানেন? না। কিসের? ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের। এক ট্রাক ড্রাইভার এক ছেলেকে চাপা দিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশ হেভি পিটুন দিয়েছে, পাবলিকও দিয়েছে। তার প্রতিবাদে মিছিল চলে আসেন। ওসমান সাহেব চলে এলেন না, হাঁটতে লাগলেন নিজের মনে। ছেলেটি বলল, লেখালেখি কেমন হচ্ছে স্যার?
হচ্ছে না। কিন্তু কিছু মনে করবেন না স্যার, আপনার ইদানিংকালের লেখাগুলির আগের গুলির মতো হচ্ছে না, তাই নাকি? হ্যাঁ, ইদানিংকালের লেখাগুলি মনে হয় পপুলার ডিমান্ডে লেখা, তেমন ডেপথ নেই। তুমি কি আমার ইদানিংকালের লেখাগুলি পড়েছ? কিছু কিছু পড়েছি। দুই একটা নাম বলতে পারবে? ছেলেটি চুপ করে গেল। ছেলেটি তার নতুন লেখাগুলি পড়েনি, আগেরগুলো হয়তো পড়েনি। ওসমান সাহেব মৃদু হেসে বললেন, না পড়ে কোনো মন্তব্য করা ঠিক না। তুমি কি সিগারেট খাবে? ভালো সিগারেট আছে, খাওয়াতে পারি। জি না, আমার একটা কাজ আছে, আমি মতিঝিল যাব। ঠিক আছে, দেখা হবে পরে। তিনি উদ্দেশ্যহীন হাঁটতে লাগলেন। মিছিল গুলিস্তানের কাছে এসে ভেঙে গেল। ক্লান্তি লাগছিল। তিনি একটি রিকশা নিলেন। কোথায় যাওয়া যায়? মনিকার কাছে যাবেন কি? তার মনে হলো মনিকার কাছে যাবার ইচ্ছাই এতক্ষণ পুষে রেখেছিলেন, কিন্তু তিনি ওর কাছে যাবেন না। শোকের ব্যাপারগুলি থেকে তিনি দূরে থাকেন। এখন মনিকাকে ঘিরে অনেকেই বসে আছে। এ সময় উপস্থিত হবার কোনো মানে হয় না, কিন্তু তবু মনিকার বাড়ির সামনে রিকশা থেকে নামলেন। অনেকগুলি গাড়ি পার্ক করা। তার চোখের সামনেই বিরাট একটি নীল রঙের গাড়ি থামল। কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছে এমন একজন মহিলা নামলেন। মহিলাটির পরনে ধবধবে সাদা সিল্কের শাড়ি, কাশ্মীরে একটি শাল কাঁধে। শালটির রং টকটকে লাল। সাদার সঙ্গে লালের কম্বিনেশন কি চমৎকার লাগছে। ওসমান সাহেব বাড়িতে ঢুকলেন না। কিন্তু এখন কোথায় যাওয়া যায়? তার যাবার জায়গা দ্রুত কমে আসছে। হয়তো এমন একটি সময় আসবে যখন কোথাও যাবার জায়গা থাকবে না। নিজের ঘরেই থাকবে দিনরাত। কিছুক্ষণের জন্য রাস্তায় হাঁটবেন, তারপর আবার ফিরে যাবেন নিজের জায়গায়। রানুদের বাসায় গেলে কেমন হয়? আজ বুধবার না, তাতে কি? দেখা যাক না, হঠাৎ উপস্থিত হলে কি হয়। টগর নিশ্চয়ই খুব অবাক হবে। রানুরা বাসায় ছিল না। দরজা তালা বন্ধ। কয়েকটা দিন খুব খারাপভাবে শুরু হয়। আজও কি সেরকম একটি দিন? মিলিদের বাসায় গেলে কেমন হয়? মিলি কি আছে, না সেও ঘরে তালা দিয়ে উধাও হয়ে গেছে কোথাও? অবশ্য মিলিদের বাসা কোথায় তার পরিষ্কার ধারণা নেই। ইচ্ছা থাকলেও যাওয়া যাবে না। তিনি বাড়ি ফিরে এসে শুনলেন তার বাবার আরেকটি স্ট্রোক হয়েছে। ওসমান সাহেবের ক্লান্তি লাগছিল, বাবার কাছে যেতে ইচ্ছে করছিল না। ফয়সল সাহেব পিঠের নিচে দুটি বালিশ দিয়ে আধশোয়া হয়ে আছেন। তার মুখ দেখে বোঝার কোনো উপায় নেই যে ভোরবেলাতে তার উপর দিয়ে বড় রকমের একটা ঝড় গিয়েছে। লোকজন তাকে দেখতে আসতে শুরু করেছে। সবাই একই কথা ভিন্নভাবে বলছে। কী করে ব্যাপারটা হলো? ব্যথাটা প্রথম কোথায় শুরু হয়েছিল? ডাক্তারের কাছে কখন গেলেন? ডাক্তার কি বলল? এখন অবস্থা কি? খাওয়া দাওয়া কি করছেন? ফয়সল সাহেব দুপুরের মধ্যেই মহাবিরক্ত হয়ে গেলেন। বিথিকে ডেকে বললেন, যেসব প্রশ্ন সবাই আমাকে জিজ্ঞেস করছে সেগুলোর উত্তর লিখে তুমি দেওয়ালে টাঙিয়ে দাও। 1-2 করে নম্বর দিয়ে দেবে। বিথি হ্যাঁ সূচক ঘাড় নেড়েছে। অন্য কিছু বললেই তিনি রেগে যাবেন, নানান তর্ক বিতর্ক শুরু করবেন। এই ঝামেলায় না যাওয়াই ভালো। দাঁড়িয়ে থাকবে না, এখনই লিখে ফেলো। সবশেষে লিখবে, এখন দয়া করে বিদায় হন। যা জানবার সবই জেনেছেন। মিলি কি করছে? রান্নাঘরে বাচ্চার দুধ গরম করছে। একেবারে
আন্ডা বাচ্চা নিয়ে চলে এসেছে। সে জানে না বাচ্চা কাচ্চা আমি পছন্দ করি না। ওকে বলো বাসায় চলে যেতে। আমার মরার সময় এখনো হয়নি, সময় হলে তাকে খবর দেবে। বিথি বলল, এটা বলা কি ঠিক হবে? খুবই ঠিক হবে। তুমি বলতে না পারলে আমি বলবো। ডেকে আনো তাকে। ডেকে আনতে হলো না। মিলি তার ছেলে কোলে নিয়ে ঘরে ঢুকলো। আদুরে গলায় বলল, তোমার পাশে ওকে শুইয়ে দেই কেন? দুধ খাবে। ও দুধ খাওয়ার সময় কাউকে কাছে থাকতে হয়। ফয়সল সাহেব রুক্ষ গলায় বললেন, ঝামেলা করিস না, ওকে নিয়ে বাসায় চলে যা। মিলি তাকিয়ে রইল অবাক হয়ে। সে বাবার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। মিলি তাকালো বিথির দিকে। বিথি ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাসায় চলে যাব? হ্যাঁ। কেন? কেন কি? এখানে থেকে লাভটা কি হচ্ছে? বাচ্চার ঘ্যান ঘ্যান, পেশাব পায়খানা, 100 ঝামেলা। কখন সে ঘ্যান ঘ্যান করলো? ফয়সল সাহেব প্রচণ্ড এক ধমক দিলেন। মার কোলে বাচ্চাটি এতক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল, এইবার সে কাঁদতে শুরু করলো। মিলির নিজের চোখেও পানি এসে গেল। সে ঘর থেকে বেরিয়ে এসে চোখ মুছল। মিলি ভেবে রেখেছে বেশ কয়েকদিন এ বাড়িতে থাকবে। সুটকেস গুছিয়ে এনেছে। কাছের একটি মেয়েকেও এনেছে সঙ্গে। এখন কি হুট করে চলে যাবে? বাসায় গিয়ে বলবে কি? বাবা তাড়িয়ে দিয়েছে? বাবু ক্রমাগত কাঁদছে, খিদের কান্না বাবার কানে যাচ্ছে এবং তিনি নিশ্চয়ই আরও রাখছেন। মিলি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো। আগে যে ঘরটিতে সে থাকতো সেই ঘর সকালবেলা সে নিজের জন্য গুছিয়ে নিয়েছে। এখন কেন যেন মনে হচ্ছে এটা অন্যের বাড়ি। এ ঘরে সে আগে কোনোদিন থাকেনি। অসুখ সংক্রান্ত প্রশ্নগুলি উত্তর দেয়ালে টাঙানোর পর ফয়সল সাহেব ঘোষণা করলেন, কাউকে যেন ঘরে ঢুকতে দেওয়া না হয়। বিথিকে বললেন, কাউকে আসতে দেবে না। ওসমান কেউ নয়, বুঝতে পারছো? পারছি। ওসমান কি এসেছিল? জি না, এখনো আসেনি। খবর পাননি বোধ হয়। খবর পেলেও আসবে না। মহালায়েক ছেলে, সাহিত্য সভাতে চলে গেছে, কিংবা কোনো মহাকাব্য লিখছে। মহাসাহিত্যিক তো, ও এলেই হাঁকিয়ে দেবে। ফয়সল সাহেব সিগারেট ধরালেন। বিথি মৃদু স্বরে বলল, ডাক্তার খুব করে বলে গেছেন আপনি যেন সিগারেট না খান। তিনি বিরক্তিতে ভুরু কুঁচকালেন। মরবার সময় হয়ে গেছে। সিগারেট খেলেও মরব না, না খেলেও মরব। কাজেই এসব নিয়ে বাজে তর্ক করবে না। তিনি সিগারেট শেষ করে ঘুমোতে গেলেন। ঘুমোলেন সন্ধ্যা পর্যন্ত। ওসমান সাহেব এলেন বিকেলে। বাড়ি ভর্তি মানুষ। সকালে যারা এসেছিল তারা অনেকেই আবার এসেছেন। ওসমান সাহেব হকচকিয়ে গেলেন। এবারে সবাই তার আত্মীয় স্বজন, অথচ কাউকে ভালো করে চেনেন না। মৃত্যু, অসুখ, এই সব বড় বড় ঘটনার সময় তাদের দেখা পাওয়া যায়। তারা আসেন, আন্তরিকভাবে খোঁজ খবর করেন। ওসমান সাহেবকে দেখে কালো লম্বা মতো একজন বুড়ো মানুষ বললেন, ভালো আছো বাবা? ওসমান সাহেব হাসলেন। বুড়ো লোকটি বললেন, যাবার সময় হয়ে এসেছে আমাদের, সবাই চলে যাচ্ছে। ভদ্রলোকের বলার ভঙ্গিতে কোনো হতাশার ছোঁয়া নেই, যেন বেড়াতে যাবার মতো কোনো ব্যাপার নিয়ে কথা বলছেন। ওসমান সাহেব মনে মনে বললেন, যাবার সময় হলো বিহঙ্গের নিতান্তই অর্থহীন কথা। এ সময় এটা মনে হবার কোনো কারণ নেই, কিন্তু এক এক সময় এক একটা কথা মনে আসে এবং ক্রমাগত ঘুরপাক খেতে থাকে। যাবার সময় হলো বিহঙ্গের এই লাইনটা এখন মাথায় ঘুরতে থাকবে, আটকে যাওয়া রেকর্ডের মতো, কিছুতেই তাড়ানো যাবে না। বুড়ো লোকটি বললেন, যাও বাবা, তুমি ভেতরে যাও, আমরা আছি কিছুক্ষণ। ওসমান সাহেবের কাছে এ বাড়ি এখন অপরিচিত বাড়ি। সহজভাবেই ভিতরে যেতেও কেন জানি সংকোচ লাগছে। মনে হচ্ছে এখনই কেউ একজন এসে বলবে, আপনি কাকে চাচ্ছেন? তিনি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলেন।
এক সময় দোতলায় তার এবং মিলির ঘর পাশাপাশি ছিল। মিলু একটু খুটখাট শব্দ হলেই ছুটে এসে দরজায় ধাক্কা দিয়ে বলতো, ভাইয়া একটু দেখতো, চোর এসেছে। মিলি ভয় কি এখনও আগের মতোই আছে? বিয়ের পর মেয়েদের অনেক কিছু বদলে যায়। ভীরু মেয়েরা হঠাৎ সাহসী হয়ে ওঠে। লাজুক মেয়েগুলি হাত নেড়ে নেড়ে হড়বড় করে কথা বলে, সালাম আলাইকুম, কখন এসেছেন? বিথি তাকে দেখে উঠে আসতে শুরু করছে। উঠে আসার ভঙ্গিটি অত্যন্ত সাবলীল। এটা যেন তারা নিজের বাড়িঘর। সে অতিথির খোঁজ নিতে আসছে। স্যারের ঘুম ভেঙেছে, আপনি কি দেখা করবেন? আছেন কেমন? ভালোই, তবে খুব দুর্বল। সারা বিকাল ঘুমিয়েছেন। সাধারণত উনি বিকেলে ঘুমান না। মিলি আসেনি? এসেছে, সে ঘুমোচ্ছে। সবাই ঘুমোচ্ছে, ব্যাপার কি? বিথি হাসল। ওসমান সাহেব ভাবলেন, সুন্দর মেয়েদের সব কিছুই কি সুন্দর? তিনি এখন পর্যন্ত কোনো সুন্দরী মেয়ে দেখেননি যাদের হাসি অসুন্দর। স্যারের ঘরে যাবেন এখন? ধীরে 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 সুস্থে যাই। তার মেজাজ কেমন? খুব খারাপ, সবার উপর রেগে আছে। আপনি কি বসবেন বারান্দায়? চেয়ার এনে দেব? না, বসবো না, দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছে। চা খাবেন? চা এনে দেব? দিতে পারেন। বিথি নেমে গেল। তার আবার মনে হলো, এই মেয়েটি এ বাড়িতে অত্যন্ত সহজ স্বাভাবিক ভঙ্গিতে চলাফেরা করছে। আশ্রিত মানুষ কখনো এত সহজ হয় না। তাদের চোখে মুখে সবসময় একটা বিনত ভাব ফুটে থাকে। ভাইয়া, তুমি কখন এসেছো? মিলি বের হয়েছে তার ঘর থেকে। দীর্ঘ ঘুমের জন্য তার চোখ মুখ ফোলা ফোলা। তুই অসময়ে ঘুমোচ্ছিলি, ব্যাপার কি? রাতে তো আমার ঘুম হয় না, এই জন্যে দিনে ঘুমাই। রাতে ঘুম হয় না নাকি? ওসমান সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, এখন তো আমরা দুজন দু প্রান্তের মানুষ। তুমি এসেছো বেড়াতে, কাজে আমরা কি এখন সহজভাবে গল্প টল্প করতে পারি না? রানু চুপ করে রইল। তোমার অফিস কেমন চলছে রানু? ভালোই। চাকরি মনে ধরেছে? মনে ধরাধরির কি আছে?